ঢাকায় যদি রাজধানী হয় তাহলে কলকাতা পশ্চাৎভূমিতে পরিণত হবে, তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষতিগ্রস্ত হবে এবং পূর্ববঙ্গ চাষাভূষার দেশ, এখানে ঢাকা জেগে উঠবে। এটা ঈর্ষাপরায়ণবশত ওইখানকার লোকজন এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের নাম দেয় তারা স্বদেশী আন্দোলন। মূলত এটি ছিল সেই বঙ্গভঙ্গ রদ আন্দোলন। সেই সময়টায় রবীন্দ্রনাথ ঠাকুর উভয় বাংলাকে একত্র রেখে বৃহৎ বাংলা পরিকল্পনা, যেটা বিষয়টাকে তিনি সামনে রেখে তিনি এই গানটি তখন রচনা করেন। তো গানটি যখন রচনা করা হয় তখনও এই বিষয় নিয়ে কিছু বিতর্ক ছিল। বিতর্ক ছিল এই কারণে যে এই গানটি রবীন্দ্রনাথের নিজের রচিত মূল গান নয়, এটি গগন হরকরা নামে একজন লোকের পল্লী সঙ্গীত। সেই গানটির একটি পেরোডি এটাকে বলা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, চেঞ্জ টিভির শেখরের বয়ান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো আমাদের জাতীয় সঙ্গীত। এবং এই জাতীয় সঙ্গীত নিয়ে নানা চিন্তাভাবনা, নানা কথা আসছে এবং কেউ কেউ প্রশ্ন করেছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ কখন কখন নিয়েছে, কারা নিয়েছে, এবং মরহুম জিয়াউর রহমান সাহেবের সময় ওই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা, এ ধরনের প্রশ্ন কেউ করে থাকেন। তো আপনারা জানেন যে আমাদের জাতীয় সঙ্গীত, যেটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত। এবং এই গানটি জাতীয় সঙ্গীত হওয়ার পেছনের কিছু ঘটনা আছে এবং সেই কথাগুলোই হয়তো আমি আপনাদের সামনে নিয়ে আসব। প্রথমত বিষয়টি হলো যে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন 1905 সালে এবং গানের ইতিহাস যারা রচনা করেছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের করুণাময় গোস্বামী, তার গানের ইতিহাসে কিন্তু এটার তারিখ খুঁজে পাওয়া যায় না, বা আরও অন্য যারা করেছেন। তা আমি একটু পরিশ্রম করে পড়াশোনা করে দেখতে পেলাম যে এটা 1905 সালেই রচিত হয়েছিল। এবং এই গানটি রচনার প্রেক্ষাপট ছিল যে তখন আপনার পূর্ববঙ্গ এবং আসাম সমন্বয়ে একটি প্রদেশ এবং ঢাকাকে রাজধানী করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ নামে যে উদ্যোগটি নিয়েছিলেন এবং সেটা 1905 সালে 16 অক্টোবর বাস্তবায়ন করেছিলেন। এটির বিরুদ্ধে তখন কলকাতার বেনিয়া, মুৎসুদ্দি এবং কায়েমি স্বার্থবাদীরা ঢাকায় যদি রাজধানী হয় তাহলে কলকাতা পশ্চাৎভূমিতে পরিণত হবে, তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষতিগ্রস্ত হবে এবং পূর্ববঙ্গ চাষাভূষার দেশ, এখানে ঢাকা জেগে উঠবে। এটা ঈর্ষাপরায়ণবশত ওইখানকার লোকজন এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের নাম দেয় তারা স্বদেশী আন্দোলন। মূলত এটি ছিল আপনার সেই বঙ্গভঙ্গ রদ আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। সেই সময়টায় রবীন্দ্রনাথ ঠাকুর উভয় বাংলাকে একত্র রেখে বৃহৎ বাংলা পরিকল্পনা, যেটা সেই বিষয়টাকে তিনি সামনে রেখে তিনি এই গানটি তখন রচনা করেন যে পূর্ববঙ্গ এবং আসাম নয়, বাংলা, বৃহৎ বাংলা, সুবা বাংলা, যেটা তার উদ্দেশ্য হয়তো ভালো ছিল, কিন্তু প্রকারান্তরে আমরা যারা পূর্ববঙ্গবাসী, এখানকার আমাদের অভিভাবক নবাব সলিমুল্লাহ, তার দাবির প্রেক্ষিতেই কিন্তু এই কাজটি তখন করা হয়েছিল যে পূর্ববঙ্গ এবং আসাম সমন্বয়ে একটি প্রদেশ এবং ঢাকা এর রাজধানী। তো গানটি যখন রচনা করা হয় তখনও এই বিষয় নিয়ে কিছু বিতর্ক ছিল। বিতর্ক ছিল এই কারণে যে এই গানটি রবীন্দ্রনাথের নিজের রচিত মূল গান নয়, এটি গগন হরকরা নামে একজন লোকের একটি পল্লী সঙ্গীত। সেই গানটির একটি পেরোডি এটাকে বলা যায় বা নকল বলা যায়। আপনারা যদি কেউ শুনতে চান, গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে গগন হরকরার গান দিলেই আপনারা গানটি পাবেন। আমি কোথায় পাবো তারে, হ্যাঁ, এই গানটির এই সুরটাকে কিন্তু আপনার হুবহু নকল করে এই আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ রচনা করেন। ফলে ওই সময় গানটি নিয়ে বিতর্ক হয়েছে এবং এই বিতর্ক এখনও জারি আছে। আপনার যে গগন হরকরার এই গানটি এবং ওই গানটিও কিন্তু আপনারা যে কেউ ইচ্ছা করলে শুনতে পারেন। ইউটিউবে ঢুকে গগন হরকরা লিখলে আপনারা পেয়ে যাবেন।
আমি কোথায় পাবো তার এই গানটি। যাই হোক, আমি যেটা বলছিলাম যে পাকিস্তান আমলে এই পাকিস্তান সরকার এখানে রবীন্দ্রনাথের গান কবিতা এগুলি বা রবীন্দ্রনাথকে এখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমাদের এখানকার কিছু আপনার সাহিত্য সংস্কৃতি কর্মী এটা রুখে দাঁড়ান এবং রুখে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের অনেক বিষয়কে সামনে আনার চেষ্টা করেন। বিশেষ করে ছায়ানট এই ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখে তখন, এবং দেখা যায় যে এই সময় এই গানটিকে কিন্তু আপনার সামনে আনা হয় এবং গানটি গাওয়া হয়, বিভিন্ন অনুষ্ঠানেও গানটি গাওয়া হয়। পরবর্তীতে দেশ যখন স্বাধীন হবে এই সময়টায় কিন্তু আপনার আমাদের জাতীয় সঙ্গীত কি হবে এই বিষয় নিয়ে চিন্তাভাবনা চলে, এবং আমাদের সিনেমাতে প্রথম এই গানটিকে প্রয়োগ করেন জহির রায়হান। 1970 সালে জীবন থেকে নেওয়া জহির রায়হানের যে চলচ্চিত্র, বিখ্যাত চলচ্চিত্র, এর ভিতর তিনি কিন্তু এই গানটি প্রয়োগ করেন, এবং এইভাবে এই গানটির একটা প্রাথমিক অবস্থান নির্ণীত হয়ে যায়। এবং 71 সালে যখন আমাদের ইয়েতে আপনার বৈদ্যনাথ তলায় আপনার এপ্রিল মাসের আপনার 10 তারিখ যে আমাদের সরকার গঠন হয়, সেই সরকারে আপনার তখন এই গানটি কিন্তু তখন সেখানে পেশ করা হয়। কৃষ্ণনগর থেকে গায়ক দল নিয়ে এসে ওই অনুষ্ঠানে আমাদের অস্থায়ী সরকার যেটি গঠিত হয়েছিল মুজিবনগরে বা বৈদ্যনাথতলায়, সেখানে কিন্তু এই গানটি তখন গাওয়া হয়। এইভাবে দেখা যায় যে এই গানটি আমাদের দেশের সূচনা লগ্ন থেকেই আমাদের রাষ্ট্রীয় একটি জাতীয় সঙ্গীত হিসেবে তার একটা স্বীকৃতি পেয়ে আসছে। কিন্তু পরবর্তীতে এইখানে যখন দেশ স্বাধীনের পরে আমাদের সংবিধান প্রণয়ন করা হয়, সেই সংবিধানের মধ্যে এই গানটির প্রথম 10 লাইনকে সঙ্গীত হিসেবে, জাতীয় সঙ্গীত হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু এটি আইনে পরিণত হয় 1978 সালে। জিয়াউর রহমান সরকার যখন ক্ষমতায়, তখন এটাকে আইনে রূপান্তর করা হয়। কিন্তু এর আগে 1975 সালে আপনার পট পরিবর্তনের পর খন্দকার মুস্তাক আহমদ যখন ক্ষমতায় বসে, শেখ সাহেবকে হত্যার পর, এবং খন্দকার মুস্তাক তাদেরই দলের আওয়ামী লীগের সিনিয়র নেতা, তিনি যখন এইখানে রাষ্ট্রপতি হন, তিনি এই গানটি পরিবর্তনের একটি উদ্যোগ গ্রহণ করেন, এবং সেই উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের চল 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 যে গানটি এবং ফরুক আহমদের পাঞ্জিরি আর যে কোনো একটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন। কিন্তু মাত্র 3 মাস তার ক্ষমতাকাল ছিল, এর মধ্যে এটি হয়নি। এরপরে আপনার 75-এ পট পরিবর্তনের পরে জিয়াউর রহমান সরকার আসার পরে মূলত আইন তৈরি করে এটাকে আপনার দি ন্যাশনাল অ্যানথেম রুলস 1978 অ্যামেন্ডমেন্ট আপ টু 2004, এই যে 1978 এটি কিন্তু প্রণয়ন করা হয় জিয়াউর রহমান সরকারের আমলে। কিন্তু ওই সময়ও আপনার প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান, তিনি কিন্তু আবার এই গানটি পছন্দ করতেন না। তিনি এর উপর নোট দিলেন যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার। তো নোট দিলে দেখা গেল যে তখন যদিও মানে এই আইনটি 78-এ পাশ হয়েছে, তা 79 সালে দেখা গেল যে আরেকটি গানকে প্যারালাল, অনেকটা প্যারালালের মতো বলা যায়, যে সেটি হলো মনির রচিত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই গানটি তখন কিন্তু গাওয়া শুরু হয়, যদিও এটিকে জাতীয় সঙ্গীত ঘোষণা করা হয়নি, কিন্তু প্যারালাল অনেকটা দেখা যায় যে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জিয়াউর রহমান সাহেব যেখানেই যেতেন এই গানটি কিন্তু আগে পিছিয়ে পরিবেশন করা হতো, এবং রেডিও টেলিভিশনে ব্যাপকভাবে এটি তখন প্রচারণা পায়। কিন্তু 81 সালে জিয়াউর রহমান সাহেব শহীদ হওয়ার পর দেখা গেল যে এটিও আস্তে আস্তে স্তিমিত হয়ে আসে। তো এইভাবে দেখা যায় যে এই যে গানটিকে যখন মানে আপনার আইনের আওতায় আনা হলো, সেখানে এই গানটি মূলত 25 লাইনের। এই 25 লাইনের আমার সোনার বাংলা গানটির আপনার প্রথম 10 লাইনকে জাতীয় সঙ্গীত হিসেবে সেখানে করা হয়েছে। কিন্তু কোনো অনুষ্ঠানে আপনার দেখা যায় যে এর প্রথম 2 লাইন
ছোট ছোট অনুষ্ঠানে এর 2 লাইনকে আপনার বা ব্যান্ড বাদ্যবাজনার মাধ্যমেও এই 2 লাইনকে পেশ করা হয়। আর নির্ধারিত কিছু অনুষ্ঠান আছে, জাতীয় অনুষ্ঠান, যেগুলিতে দেখা যায় যে রেডিও টেলিভিশনেও যদি জাতির উদ্দেশ্যে ভাষণের ক্ষেত্রে দেখা গেল যে সেখানেও পুরো গানটির 10 লাইন যেটা নির্ধারিত সেই 10 লাইনই পেশ করা হয়ে থাকে। তো এছাড়া আপনার দেখা যায় যে গানটি নিয়ে নূরে আলম সিদ্দিকী সাহেবের ভাষ্য মতে যে দ্বিজেন্দ্রলাল রায়ের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি, এই গানটিকেও কিন্তু একসময় জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া যায় কি না এটা বিবেচনা করা হয়েছিল। কিন্তু সেই গানের সেট আপ সেইভাবে আপনার ছিল না, ক্যাসেট সেভাবে ছিল না, কিন্তু ওই আমার সোনার বাংলা গানটি সেভাবে ছিল। ফলে দেখা যায় যে এটাকে আপনার করা হয়েছে। তো যাই হোক, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যাতে কোনো মানে বিরূপ সমালোচনা কেউ না করে, এই জন্য পরবর্তীতে রাষ্ট্রীয় নির্দেশনাও জারি করা হয় এবং এখন পর্যন্ত এই অবস্থায় আছে। কিন্তু বিষয়টির পরিবর্তনের জন্য সবসময়ই দেখা যায় যে এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়, সেই সমালোচনা কমে আসলেও সমালোচনা থেমে যায়নি। তো এখন পর্যন্ত এটা জারি আছে। তো পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের রেকর্ড আছে। যেমন নেপালে 2006 সালে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে, জার্মানিতে তারা আংশিক পরিবর্তন করে, দক্ষিণ আফ্রিকায় 1997 সালে পরিবর্তন করে, ইরাকে 2004 সালে পরিবর্তন করে। এইরকম আছে। আর কোনো দেশে একাধিক গানকেও জাতীয় সঙ্গীতের স্বীকৃতি, যেমন ভারতে একাধিক গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এই ধরনের অবস্থাও আছে। তো আমাদের দেশে জাতীয় সঙ্গীত হিসেবে যে গানটি আছে এটি নিয়ে জনগণের মধ্যে আলোচনা সমালোচনা ইত্যাদি আছে এবং এটির প্রেক্ষাপট বিবেচনায় এটি ওই সময় তিনি যে উদ্দেশ্যে গেয়েছিলেন যে বাংলাকে ভাগ করা যাবে না, আমরা তো ভাগ হয়েছি, সেই সময় ভাগ হয়েছি এবং আমাদেরকে 11 সালে আপনার সেই ভাগ আবার একত্রিত করা হয়, কিন্তু 47-এ আবার আমরা ভাগ হয়েছি, 71-এ আমরা আবার ভাগ হয়েছি এবং সোনার বাংলা নয়, আমরা এখন বাংলাদেশ হয়েছি। এই যে বাংলাদেশকে নিয়ে এখন নতুন করে চিন্তার সুযোগ কতটুকু আছে এটা বিজ্ঞজনরা বিবেচনা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।